খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। বিধানসভায় শুভেন্দু বিমান তুমুল তর্কাতর্কি, অধ্যক্ষকে ভাঙা চশমা, ঘড়ি দিয়ে এলেন বিরোধী দলনেতা। ভোট গণনা শেষ হতে না হতেই কালীগঞ্জে বোমাবাজিতে মৃত্যু হল নাবালিকার। অভিযুক্ত তৃণমূল, কড়া ব্যবস্থার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। আমেরিকার পর ইসরায়েল, ফের ইরানের পরমাণু কেন্দ্রে হামলা, তেজস্ক্রিয় বিকিরণ নিয়ে শঙ্কা বাড়ছে। বড় ব্যবধানে কালীগঞ্জ ফের তৃণমূলেরই লড়ে দ্বিতীয় হল বিজেপি। কোন আশার আলো দেখছেন শুভেন্দু? আদালত অবমাননা মামলায় বাধ্যতামূলক হাজিরা থেকে অব্যাহতি পেলেন কুণাল ঘোষ। স্বামীকে খুনের পর জমির নলকূপের গর্তে দেহ লোপাট করল স্ত্রী। ১.৫ মাস পর উদ্ধার হল দেহ। নকল সোনা বিক্রি, রাজস্থানের ব্যবসায়ীকে কলকাতায় গণপিটুনি, মৃত্যু আশঙ্কাজনক এক। আসছে বিস্তারিত খবরে। সপ্তাহের প্রথম দিন বিধানসভা অধিবেশন শুরু হতেই ফের বেঞ্জির বিশৃঙ্খলা দেখা গেল। বিধানসভার কাজে বাধা দেওয়া, কাগজ ছেঁড়ার মতো অসংসদীয় কাজে লিপ্ত হলেন বিজেপি বিধায়কেরা, যার জেরে ৪ বিধায়ক শঙ্কর ঘোষ, মনোজ ওরাও, দীপক বর্মন ও অগ্নিমিত্রা পলকে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রীতিমতো মার্শাল ডেকে তাদের অধিবেশন কক্ষের বাইরে বের করে দেওয়া হল। বাইরে বেরিয়ে ফের অবস্থান বিক্ষোভে বসল তারা। কেউ কেউ বিধানসভার নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়ল। এসব অশান্তির মধ্যে বিল নিয়ে আলোচনার শুরুর নির্দেশ দিলেন স্পিকার। এদিন বিজেপি বিধায়কদের মার্শাল ডেকে বের করায় বিশৃঙ্খলা আরও বাড়ল। যদিও সাসপেন্ড হওয়ার পর অগ্নিমিত্রা পল, দীপক বর্মন নিজেরাই বেরিয়ে গিয়েছিলেন। এরপর পরিস্থিতি আরও চরমে উঠল। অভিযোগ, বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় মার্শালের কলার ধরে ধাক্কা দিলেন। আরেক বিধায়ক মিহির গোস্বামীও চেপে ধরলেন মার্শালকে। নিরাপত্তারক্ষীরা পাল্টা বল প্রয়োগ করে সবাইকে বের করে দেওয়ার চেষ্টা করল। তারপরও অবশ্য বেশ কয়েকজন অধিবেশনে ছিলেন। তারা ওয়েলে নেমে স্লোগান তুলতে লাগল। এদিন প্রশ্নোত্তর পর্ব হওয়ার কথা থাকলেও তা বাদ দেওয়া হয়েছে। ফলে অধিবেশনে নেতাজি সুভাষ ক্রীড়া বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিল নিয়ে আলোচনা শুরু হল স্পিকারের নির্দেশে। সে সময় অধিবেশন বয়কট করল বিজেপি। এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাতে কিছু নিয়ে একাই অধিবেশন কক্ষে প্রবেশ করলেন। স্পিকারকে টুকরো কিছু দেখালেন। তাতে আলোচনা থেমে গেল। ক্ষুব্ধ স্পিকার স্পষ্ট বিরোধী দলনেতাকে বললেন, এইভাবে আপনি সভার কাজ বন্ধ করতে পারেন না। শুভেন্দু দাবি করলেন, বাইরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তিতে বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রের ঘড়ি ছিঁড়ে টুকরো হয়েছে, ভেঙে গিয়েছে শঙ্কর ঘোষের চশমাও। স্পিকার বললেন, এসব বাইরে গিয়ে প্রেসকে দেখান, এটা পাড়ার রক না, বাইরে গিয়ে বলুন। তারপরও বিরোধী দলনেতা দাঁড়িয়েছিলেন স্পিকারের টেবিলের সামনেই। সে সময় উল্টোদিকের বেঞ্চ থেকে অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুজিত বসুরা অভিযোগ করল বিজেপি তাদের ডেস্ক ভেঙে দিয়েছে। স্পিকার তা শুনে স্পষ্ট জানালেন, যারা একাজ করেছেন তাদের বিরুদ্ধে তদন্ত হবে। এরপর তিনি নির্দেশ দিলেন বিধানসভার মূল ফটক বন্ধ করে দেওয়ার। বললেন, এটা তামাশার জায়গা নয়। সেই সঙ্গে স্পিকার এও বললেন, স্পিকার শেষে বললেন, বিজেপির তরফেও অভিযোগ যা যা এসেছে সেগুলো তদন্ত করে সিদ্ধান্ত জানাব। ভারতীয় সময় রবিবার ভোরে ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালাল আমেরিকা। ইরানি সংবাদ মাধ্যম সূত্রে খবর, সোমবার ফের ইসরায়েলি সেনা হামলা চালিয়েছে ফোর্ডোর পরমাণু কেন্দ্রে। মনে করা হচ্ছে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রটিকে সম্পূর্ণ ধ্বংস করতেই আমেরিকা ও ইসরায়েল পর্যায়ক্রমে হামলা চালাচ্ছে। একের পর এক হামলায় ওই পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণ ছড়ানো নিয়ে আতঙ্ক বাড়ছে। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো খবর মেলেনি। ইরানি সংবাদ সংস্থা তাসিম নিউজ এজেন্সি জানালো, শত্রুপক্ষ ফোর্ডো পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে। ইসরায়েলের এই হামলার পর ওই পরমাণু কেন্দ্রের পরিস্থিতি কি, ঠিক কতখানি ক্ষতি হয়েছে তা অবশ্য জানা যায়নি। সবচেয়ে বড় কথা, যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ এবং আন্তর্জাতিক পরমাণু সংস্থা, অর্থাৎ কিনা ইরানের ফোর্ডো পরমাণু কেন্দ্রটি থেকে তেজস্ক্রিয় বিকিরণ ছড়াচ্ছে কিনা তা এখনও পর্যন্ত অস্পষ্ট। উল্লেখ্য, গত 20 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন 2 সপ্তাহের মধ্যে ইরানে হামলা চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে আমেরিকা। কার্যক্ষেত্রে 72 ঘণ্টার মধ্যে ভারতীয় সময় রবিবার ভোরে ইরানের 3 পরমাণু কেন্দ্রে হামলা চালাল ওয়াশিংটন। এরপর সোমবার ইসরায়েল হামলা চালাল ইরানের পরমাণু কেন্দ্রে। রবিবার সন্ধ্যায় ভারতীয় সময় এক বিবৃতিতে পেন্টাগন জানালো, ইরানের রাজনৈতিক কাঠামো বা শাসন ব্যবস্থাকে বদলে দেওয়া তাদের মিশনের উদ্দেশ্য নয়।
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেট এই বিষয়ে বললেন, এই মিশন ইরানের শাসন ব্যবস্থাকে পরিবর্তনের জন্য ছিল না। হেগসেট আরও দাবি করলেন, ইরানকে পরমাণু শক্তিধর হতে না দেওয়াই আমেরিকার লক্ষ্য। তিনি বললেন, ইরানের পারমাণবিক কর্মসূচি মার্কিন সেনা এবং আমাদের বন্ধু ইসরায়েলের জাতীয় স্বার্থের জন্য হুমকির। ওদের আণবিক অভিসন্ধি যাতে নিষ্ক্রিয় করা যায় সেই সংকল্পেই একটি নির্ভুল অভিযানের অনুমতি দিয়েছিলেন রাষ্ট্রপতি ট্রাম্প। প্রসঙ্গত, ইরান পারমাণবিক বোমা তৈরি করছে, বহুবার মার্কিন গোয়েন্দা রিপোর্টে এই তথ্য উঠে এসেছে, যদিও আজ পর্যন্ত তা প্রমাণিত হয়নি। এর মধ্যেই ইরান ইসরায়েল যুদ্ধ, মার্কিন হামলা ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে। বিশেষজ্ঞের দাবি, দশকের পর দশক ধরে ইরানে মোল্লাতন্ত্র কায়েম রয়েছে, নেতৃত্বে খামেনেই। ক্রমশ জ্বালানি তেলের ভাণ্ডার ইরান বিপজ্জনক হয়ে উঠছে ইসরায়েল, আমেরিকা সহ পশ্চিম বিশ্বের একাধিক দেশের জন্যে। মরুদেশের শক্তিধর দেশটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারানো মানে মধ্যপ্রাচ্যের ওপর থেকে নিয়ন্ত্রণ হারানো। বিশ্লেষকদের একাংশের দাবি, ঠিক সেই কারণেই খামেনেইকে নিকেশ করে ইরানের মোল্লাতন্ত্রের অবসান ঘটাতে চাইছে পেন্টাগন। গণতন্ত্র কিংবা নিদেন রাজতন্ত্রের দিকে ঠেলে দেওয়াই উদ্দেশ্য। যদিও রবিবার প্রকাশ্যে সেই দাবি মানল না ওয়াশিংটন। ভিন রাজ্যের ব্যবসায়ীকে কলকাতায় গণপিটুনি, যার জেরে মৃত্যু হল ওই ব্যবসায়ীর। এছাড়াও একজনের অবস্থা গুরুতর, তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। নকল সোনা বিক্রির সন্দেহে স্থানীয় বাসিন্দারা দুজনকে ধরে মারধর করল বলে অভিযোগ। দুজন রাজস্থান থেকে এসেছিলেন বলে জানা গেল। ঘটনাটি ঘটল বেহালার পর্ণশ্রী এলাকার ধর্মরাজতলা মোড়ে। পুলিশ সূত্রে জানা গেল, মৃতের নাম মহেন্দ্র সিং 55 এবং আহত ব্যক্তির নাম দীপক সিং 33। দুজনেই রাজস্থানের বাসিন্দা ও একে অপরের আত্মীয়। রবিবার ভোরে ধর্মরাজতলা মোড়ে তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করল পুলিশ। পরে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে মহেন্দ্রকে মৃত ঘোষণা করা হল। দীপক এখন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, দীপকের বয়ানের ভিত্তিতে খুন ও খুনের চেষ্টা সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে। এই অভিযোগে ইতিমধ্যে সঞ্জীব কর্মকার, বিশ্বজিৎ বিশ্বাস, চন্দন ঘোষ সহ মোট 8 জনকে গ্রেপ্তার করল পুলিশ। এফআইআরে আরও অজ্ঞাত পরিচয় কয়েকজনের নামও যুক্ত হয়েছে। তদন্তে উঠে এলো, রাজস্থানের এই দুই ব্যবসায়ী স্থানীয় কিছু ব্যক্তিকে সোনার গয়নার মতো দেখতে নকল অলংকার বিক্রি করেছিলেন বলে অভিযোগ। সেই প্রতারণা বুঝে ফেলেই ক্ষুব্ধ হল অভিযুক্তরা। পুলিশের দাবি, অভিযুক্তদের মধ্যে বিশ্বজিৎ বিশ্বাস দুই ব্যবসায়ীকে সেখানে ডেকে পাঠালো। এরপর সেখানেই দুজনকে মারধর করা হলো বলে তদন্তকারীদের অনুমান। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার অপরাধ রূপেশ কুমার জানালেন, প্রাথমিক তথ্য অনুযায়ী মারধরের পর ওই দুই ব্যবসায়ীকে ফেলে রাখা হলো। মহেন্দ্রের শরীরে রক্তের চিহ্ন না থাকায় মনে করা হচ্ছে অন্য জায়গায় খুন করে মৃতদেহ ওই জায়গায় ফেলে দেওয়া হলো। ঘটনার সময় এলাকার কোনো বাসিন্দা কিছু দেখেছেন বলে জানাতে চাইলেন না। কেউ কেউ জানালেন, তারা আহতদের আগে কখনো দেখেননি। পুলিশ ইতিমধ্যেই ওই নকল সোনার অলংকারগুলি বাজেয়াপ্ত করেছে। ঘটনায় গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখাকে তদন্তে যুক্ত করা হয়েছে। তদন্তকারীরা আরও জানাচ্ছেন, অভিযুক্তদের প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখন পর্যন্ত সরাসরি হামলার কোনো ভিডিও সামনে আসেনি। উল্লেখ্য, গত বছর জুনেও কলকাতা শহরেই দুই যুবককে চোর সন্দেহে পিটিয়ে মারা হয়েছিল। সেই ঘটনার রেশ না কাটতেই ফের একবার শহরের বুকে ভিনরাজ্যের ব্যবসায়ীকে গণপিটুনিতে হত্যার ঘটনা পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। দিনে দুপুরে বোমাবাজি নদিয়ার কালীগঞ্জে, তাতে এক শিশুর মৃত্যু হল। এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত এলাকাবাসী। কালীগঞ্জের মোলান্দি এলাকায় বোমাবাজিতে মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের চিহ্নিত করে দ্রুত কড়া শাস্তি দেওয়ার নির্দেশ দিলেন পুলিশকে। এক্স হ্যান্ডলে এ নিয়ে পোস্ট করলেন তিনি। সোমবারই কালীগঞ্জ উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। তার মাঝে এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করল নির্বাচন কমিশন। জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করা হলো। জানা যাচ্ছে, সোমবার দুপুর নাগাদ মোলান্দির এক সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি চলল। তাতে গুরুতর জখম হল 4র্থ শ্রেণীর এক ছাত্রী। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হল বলে খবর। বোমাবাজির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। এমন অনভিপ্রেত ঘটনার খবর পৌঁছাল মুখ্যমন্ত্রীর কানেও। তিনি সঙ্গে সঙ্গে এ নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করলেন। তার বক্তব্য, কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত বারোচাঁদগড় এলাকায় বোমা বিস্ফোরণে এক নাবালিকার মৃত্যু হয়েছে। আমি স্তম্ভিত, অত্যন্ত ব্যথিত। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পুলিশ অবশ্যই এ বিষয়ে দ্রুত কড়া আইনি পদক্ষেপ নেবে।
দোষীদের যত দ্রুত সম্ভব কড়া শাস্তি দিতে হবে। কালীগঞ্জের এই ঘটনায় রাজ্য পুলিশও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালো, এমন ঘটনার জন্য যারা দায়ী কোনোভাবেই ছাড় পাবে না, তাদের ধরতে জোরদার তল্লাশি চলছে। শিশুর মৃত্যুতে এলাকা থমথমে। স্বামীকে খুনের পর জমির নলকূপের গর্তে দেহ লোপাট করল স্ত্রী। ১.৫ মাস পর উদ্ধার হল দেহ। হাড়হীন করা কাণ্ডের সাক্ষী হুগলির চণ্ডীতলা। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ইতিমধ্যেই যুবকের স্ত্রীসহ ৪ জনকে এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করল পুলিশ। জানা গেল, হুগলির চণ্ডীতলা থানার মশাট এলাকার বাসিন্দা রবিন রুইদাস। বেশ কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। মাস দেড়েক আগে আচমকা উধাও হয়ে গেলেন যুবক। মৃতের পরিবারের তরফে থানায় নিখোঁজের ডায়েরি করা হল। তদন্ত শুরু করল পুলিশ। এরপরই যুবকের স্ত্রীর ভূমিকায় সন্দেহ দানা বাঁধল পুলিশের মনে। তাকে জেরা করতেই উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। জানা গেল, স্ত্রী অপর্ণাই খুন করল রবিনকে। এরপর বোনের স্বামীর টোটোয় বাড়ি থেকে বের করা হলো দেহ। প্রমাণ লোপাটে ফেলে দেওয়া হলো এলাকার চাষের জমির নলকূপের গর্তে। ইতিমধ্যেই অপর্ণাসহ ৪ জনকে গ্রেপ্তার করল পুলিশ। কিন্তু কেন এই নারকীয় কাণ্ড? পুলিশ সূত্রের খবর, রবিন নাকি বিয়ের পর থেকেই স্ত্রীর ওপর অত্যাচার করত। এক পর্যায়ে অপর্ণা বাপের বাড়ি চলে গেল, কিন্তু তাতেও অত্যাচার কমল না। এরপর শ্বশুরবাড়িতে থাকতে শুরু করলেন রবিন। অনুমান, অত্যাচারের জেরে বিরক্ত হয়েই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন বধূ। তবে নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে কি না তা নিয়ে ধোঁয়াশা। আদালত অবমাননা মামলায় বাধ্যতামূলক হাজিরা থেকে অব্যাহতি পেলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আজ সোমবার হাইকোর্টে ৩ বিচারপতির বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি ছিল। এদিন কুণাল ঘোষ সশরীরে আদালতে হাজির ছিলেন। আদালতের নির্দেশে এদিন তার নামের অন্তর্ভুক্ত নিয়ে হলফনামা পেশ করা হল। তার পক্ষে সওয়াল করলেন আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ছিলেন অয়ন চক্রবর্তী, বিশ্বরূপ ভট্টাচার্য ও রাহুল মিশ্র। মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ জুন সোমবার। আদালত অবমাননা মামলায় কুণাল ঘোষের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে রুল জারি করেছিল। এদিন থেকেই ওই মামলার শুনানি হয়েছে। আদালতের নির্দেশে কুণাল ঘোষের নামের অন্তর্ভুক্ত নিয়ে হলফনামা পেশ করা হল। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার হয়ে ৩ বিচারপতির বিশেষ বেঞ্চে সওয়াল করলেন। আদালতে কল্যাণ জানালেন, আদালত অবমাননার রুল জারি করার এখতিয়ার এই বেঞ্চের নেই। শতপ্রণোদিত এই মামলা আদৌ গ্রহণযোগ্য নয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন বললেন, এই বিশেষ বেঞ্চ গঠন করার প্রধান বিচারপতির নির্দেশ আমরা হাতে পাইনি। মামলার শুরুতেই বলছি, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে নিঃশর্ত ক্ষমা চাইছি। প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করার যে নির্দেশ দিয়েছিলেন সেটা প্রশাসনিক নির্দেশ। সেখানে তিনি অবমাননার মামলা শুরু করার কোনো প্রক্রিয়ার কথা বলেননি। সওয়াল কল্যাণের। তিনি আরও বললেন, প্রধান বিচারপতি কোনো রুল জারি করেননি। প্রধান বিচারপতি রুল জারি না করলে এই আদালতের কোনো এখতিয়ার নেই রুল জারির। হাইকোর্টে ৩ বিচারপতির বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি হল। সওয়ালের পরেই আদালতের তরফ থেকে জানানো হল, আদালত অবমাননা মামলায় বাধ্যতামূলক হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হল কুণাল ঘোষকে। মামলার পরবর্তী শুনানি থেকে আর তাকে উপস্থিত থাকতে হবে না। সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় ডাকা হবে। এই মামলায় আরও সওয়াল বাকি রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আগামী সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য হল। উল্লেখ্য, এসএলএসটি শারীর শিক্ষা কর্মশিক্ষা প্রার্থীদের আদালত চত্বরে এক বিক্ষোভকে কেন্দ্র করে আদালত অবমাননার মামলা হল। এদিন কুণাল বললেন, আদালত অবমাননার মামলা, যেটা বাম-রাম কংগ্রেসের আইনজীবীদের চেষ্টায় হয়েছিল। রুল জারি হয়েছিল। হাইকোর্টকে শ্রদ্ধা জানিয়ে কমপ্লাই করেছি। মাননীয় ৩ বিচারপতির যে বিশেষ বেঞ্চ, তারা আমাকে সশরীরে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দিয়েছেন। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রত্যাশিতভাবেই বড় জয় পেল শাসক দল তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশন এখনও সরকারিভাবে ফল ঘোষণা না করলেও কালীগঞ্জ কৃষ্ণনগরের তৃণমূলের জয় একরকম নিশ্চিত। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করলেন, তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ কালীগঞ্জ থেকে ৪৯,৭৫৫ ভোটে জয়ী হয়েছেন। কালীগঞ্জে জয়ের জন্য দলের নেতা কর্মী এবং সাধারণ মানুষকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ইতিমধ্যেই কালীগঞ্জে ভোট গণনা সম্পন্ন হয়েছে। কালীগঞ্জে ভোট গণনা শুরু হওয়ার পর শুরু থেকেই এগিয়েছিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। তবে প্রথম রাউন্ডেই বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে ২ নম্বরে উঠে এলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। এর পরের কয়েকটি রাউন্ডে আবার ২ নম্বরে উঠে এলেন বিজেপি প্রার্থী।
আবার সপ্তম অষ্টম রাউন্ডে বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে গেলেন কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ। যদিও এরপর ক্রমশ পিছিয়ে পড়তে লাগলেন তিনি। শেষ পর্যন্ত দ্বিতীয় স্থানই দখল করল বিজেপি, তৃতীয় হল কংগ্রেস। তবে বড় ব্যবধানে হার এবং দ্বিতীয় স্থানের জন্য কংগ্রেসের সঙ্গে একসময় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও কালীগঞ্জ উপনির্বাচনের ফলে ইতিবাচক দিক খুঁজে পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি, কালীগঞ্জে আমরা হিন্দু অধ্যুষিত 109টি বুথেই জোর দিয়েছিলাম, বাকি বুথে আমরা এজেন্টও দিইনি, প্রচারও করিনি, কারণ ওখানে সংখ্যালঘু ভোটারদের সংখ্যাই বেশি। রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত যে 70-75টি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে কালীগঞ্জও রয়েছে, তাই কালীগঞ্জ নিয়ে আমাদের খুব বেশি আগ্রহ ছিল না। কিন্তু এখনও পর্যন্ত আমার কাছে যা খবর, কালীগঞ্জে যে 109টি হিন্দু অধ্যুষিত বুথ রয়েছে সেখানে 70-80% ভোট আমরা পেয়েছি। 2026 যদি আমরা 70-80% হিন্দু ভোটও একত্রিত করতে পারি তাহলেই বিজেপি ক্ষমতায় চলে আসবে। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী এগিয়ে যেতেই এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখলেন, কালীগঞ্জের উপনির্বাচনে, কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয়ের প্রধান কারিগর মামাটি মানুষ। আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন, তাদেরও আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল আমার প্রণাম ও সালাম। প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা মাটি মানুষকে উৎসর্গ করছি।